আমরা এখন এক্সপেরিমেন্ট 4 নিয়ে কথা বলবো। এক্সপেরিমেন্ট 4 এ আমরা কি করব? এক্সপেরিমেন্ট 4 হচ্ছে মেজারমেন্ট অফ পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স ফর রোটেটিং মেশিন। তার মানে একটা রোটেটিং মেশিনের পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করব। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট 4 এর অবজেক্টিভ। আচ্ছা, তো আমরা যখন সিকোয়েন্স কম্পোনেন্টের কনসেপ্টটা পড়েছি তখন আমরা বলেছিলাম যে সিকোয়েন্স কম্পোনেন্ট তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। তো আমাদের যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এগুলো ভোল্টেজেরও পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট আছে, ঠিক একই রকম ভাবে কারেন্ট। তো পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স যেহেতু আমি বের করতে চাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করতে গেলে আমাকে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ ডিভাইডেড বাই পজিটিভ সিকোয়েন্স কারেন্ট এরকম কিছু একটা করতে হবে আর কি। তো আমরা পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজের ফেজার গুলো যদি আমরা আঁকাই, তাহলে আমরা জানি যে পজিটিভ সিকোয়েন্স VA1, VB1 এবং VC1 এই পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট গুলোর ফেজ সিকোয়েন্স অরিজিনাল যে ফেজ সিকোয়েন্স ঠিক তার মতোই হবে আর কি। তার মানে VA1 এর ঠিক 120 ডিগ্রি পরে VB1, তারও 120 ডিগ্রি পরে VC1 থাকবে। অনুরূপভাবে IA1 এর 120 ডিগ্রি পরে IB1 এবং তার 120 ডিগ্রি পরে থাকবে IC1। এখন পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বলতে আমরা আসলে কি বুঝি? পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স আমরা জানি যে যখন কোনো সিস্টেম আনব্যালেন্স হয়ে যায়, তখন ওই আনব্যালেন্স সিস্টেমের মধ্যে আমাদের ওই আনব্যালেন্স সিস্টেমটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা এই ফোর্টিস্কো থিওরেম অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স এই তিনটা কম্পোনেন্টে ভাগ করে থাকি, বোথ ভোল্টেজকে এবং কারেন্টকে। তাহলে ভোল্টেজের তিনটা কম্পোনেন্ট, কারেন্টেরও ঠিক তিনটা কম্পোনেন্ট। তো পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হচ্ছে এমন একটা কনসেপ্ট, এমন একটা ইম্পিডেন্স যে ইম্পিডেন্স, এটার আমরা ডেফিনিশনটা এভাবে দিতে পারি, দিস ইজ অ্যান ইম্পিডেন্স ইন আ সার্কিট থ্রু হুইচ অনলি পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ক্যান ফ্লো। তার মানে আমি এমন একটা সার্কিট যদি চিন্তা করি, যার পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স হবে হচ্ছে যে ওই সার্কিটের মধ্যে যদি আমি পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং শুধু পজিটিভ সিকোয়েন্স কারেন্টই ফ্লো করে, তাহলে সেটা রেশিওটাই হবে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এবং পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যদি আমরা বের করতে চাই, আঁকাতে চাই, তাহলে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা থ্রি ফেজের হতে পারে, সিঙ্গেল ফেজের হতে পারে। তো এগুলো আমরা থিওরিতে ডিটেইলস আশা করি পড়ানো হয়ে থাকে। তো আমাদের যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক সেটা অনেকটা এরকম, যেখানে আমাদের EA থাকে এবং এখানে Z1 থাকে এবং এই টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে VA1। তাহলে VA1 সমান আমি কি লিখতে পারি? এদিক দিয়ে যদি IA1 কারেন্ট যায়, তাহলে EA মাইনাস IA1 Z1, এবং এই যে Z1 এটাকে আমরা বলে থাকি হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এবং এইখানে যে টার্মিনাল ভোল্টেজটা পাই সেটাই আমাদের হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ, যেটা কিনা VA1। তাহলে VA1 এবং IA1 এর রেশিওটা আমরা করলে আমরা মোটামুটি পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা বের করতে পারবো আর কি। তো এখন প্রবলেমটা হচ্ছে যে একটা রোটেটিং মেশিনে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? রোটেটিং মেশিনটাকে কথা ফল্ট ইনভলভ করতে হবে। ফল্ট ইনভলভ করে, এখন ফল্ট তো আবার অনেক রকম, সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট যদি আমরা করি, তাহলে দেখা যাচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, আবার ডাবল লাইন টু গ্রাউন্ড বা লাইন টু লাইন এরকম ফল্ট করতে হবে। সেই ফল্ট করলে সেখানে আবার পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে, নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থাকবে, জিরো সিকোয়েন্স থাকবে। ওখান থেকে পজিটিভ সিকোয়েন্সকে আলাদা করতে হবে। এটা একটা খুবই ডিফিকাল্ট জব অ্যাকচুয়ালি। তো আমরা এরকম না করে যদি একটু অন্যরকম ভাবে চিন্তা করি, সেটা হচ্ছে আমরা যদি এমন কিছু করতে পারি যেখানে নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট থাকলোই না, জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট থাকলোই না ভোল্টেজের কারেন্টের, তাহলে কিন্তু আমরা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টটা শুধু একা একা থাকলো এরকম কিন্তু আমরা করতে পারি। এখন কোন কন্ডিশনে তাহলে আমরা এই নেগেটিভ এবং জিরো গুলোকে বাদ দিতে পারি? এটা শুধুমাত্র নর্মাল হেলদি কন্ডিশনে হতে পারে। নর্মাল হেলদি কন্ডিশনে কোনো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টও থাকে না, কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্টও থাকে না। আর আমরা জানি কোনো একটা পার্টিকুলার ইম্পিডেন্সের অ্যাক্রসে যদি আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে একটা কারেন্ট ফ্লো হবে। এখন ভোল্টেজ আর কারেন্টের রেশিওটাই হবে হচ্ছে ইম্পিডেন্সের সমান। এখন আমি যে ভোল্টেজই অ্যাপ্লাই করি না কেন, ভোল্টেজ যদি বেশি হয় কারেন্ট বেশি হবে, কিন্তু তার রেশিওটা সেম হবে আর কি। তো আমরা যখন পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স বের করব রোটেটিং মেশিনের, তখন আমরা নর্মাল হেলদি কন্ডিশনে রোটেটিং মেশিনের যে ইম্পিডেন্স সেটাই আমাদের হবে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, কারণ ওই সময় কোনো নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টও থাকে না, কোনো জিরো সিকোয়েন্স কম্পোনেন্টও থাকে না। এখন নর্মাল হেলদি কন্ডিশনে বা নর্মাল রানিং কন্ডিশনে যদি কোনো রোটেটিং মেশিন থাকে, যদি কোনো রোটেটিং মেশিন সিঙ্ক্রোনাস স্পিডে আমরা রান করাই, তাহলে ওই রোটেটিং মেশিনের সিঙ্ক্রোনাস ইম্পিডেন্সটাই হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। তাহলে আমরা এই পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স খুব ইজি ভাবে বের করতে পারি। সেটা হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে একটা রোটেটিং মেশিন নেব, তাকে আমরা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডে রান করাবো এবং তারপর তার সিঙ্ক্রোনাস ইম্পিডেন্সটা বের করবো। তো সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স যদি আমি বের করি, তাহলে আমার এত সব ঝামেলা হচ্ছে না, থাকতেছে না। আমি সরাসরি তার পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা পেয়ে যাচ্ছি, কারণ ভোল্টেজ এবং কারেন্টের রেশিওটা অলওয়েজ সেমই থাকবে।
তো এনিওয়ে আমরা এখন সিনক্রোনাস ইম্পিডেন্স বের করে কিভাবে, কোশ্চেন হচ্ছে এটা। তো সিনক্রোনাস ইম্পিডেন্স অলরেডি আমরা সেকেন্ড সেমিস্টারে যখন ইলেকট্রিক্যাল মেশিন 2 এই কোর্সটা পড়েছিলাম, সেখানে আমাদের ডিটেইলস পড়ানো হয়েছিল আর কি সিনক্রোনাস ইম্পিডেন্স বের করার টেকনিক। সেটা হচ্ছে আমরা একটা সিনক্রোনাস জেনারেটরকে যদি সিনক্রোনাস ইম্পিডেন্স বের করতে চাই, তাহলে তার ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট এগুলো বের করতে হয় আর কি। তো আমরা ফার্স্টে কি করব, আমরা জানি যে সিনক্রোনাস জেনারেটর যেটা, সেটা হচ্ছে আমাদের ফিল্ড থাকে এবং আর্মেচার থাকে, এবং আমরা এটাকে একটা প্রাইম মুভারের সাথে কাপলিং করে থাকি। তো আমাদের যে সিনক্রোনাস জেনারেটরটা আছে, তাকে আমরা যার সাথে কাপলিং করব সেটা হচ্ছে বেসিক্যালি একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, অন রোটর টাইপের। এই ইন্ডাকশন মোটরটাকে আমার সিনক্রোনাস জেনারেটরটাকে ঘোরাবে আর কি। তো এখন 3 ফেজ যে অন রোটর ইন্ডাকশন মোটর আছে, তার হচ্ছে টার্মিনালগুলো এরকম, তার দুটো অংশ, একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। তো এগুলো আমরা ইন্ট্রোডাকশন যে ভিডিওটা ছিল এটাতে আমরা ডিটেইলস বলেছি আর কি। তো আমাদের তারপর আরেকবার আমি বলে ফেলি, সেটা হচ্ছে ইন্ডাকশন মোটরের যে আমার স্টেটরটা, এটাতে আমরা 3 ফেজ সাপ্লাই দেব। তো 3 ফেজ সাপ্লাই দেওয়ার জন্য আমরা করব কি 4, 5, 6 এই টার্মিনালগুলোকে শর্ট করে ওয়াই করব, এবং এ বি সি এই তিনটাতে আমরা 3টা ফেজ সাপ্লাই দিয়ে দেব। তাহলে স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এবং এর রোটরটার সাথে সাথে ঘোরা শুরু করবে না। ফলে এখানে যখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আমার রোটর কয়েলকে কাট করবে। এখন রোটর ফলে যেহেতু আমরা জানি অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, রোটর কয়েলের অ্যাক্রসে কিন্তু একটা ভোল্টেজ ইনডিউসড হবে। এখন আমরা যদি রোটর কয়েলটাকে শর্ট করে রাখি, তাহলে তার মধ্য দিয়ে কারেন্ট যাবে, এবং কারেন্ট যাওয়ার ফলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার স্টেটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে ফলো করে ঘুরবে, ফলে আমার রোটরটা ঘুরতে থাকবে আর কি। তো এখন আমাদের এর জন্য করতে হবে কি, ইন্ডাকশন মোটরের রোটরটা 7, 8 এবং 9 নম্বর টার্মিনালটাকে শর্ট সার্কিট করে দিতে হবে। আর এটা যদি আমরা শর্ট সার্কিট না করি, তাহলে কিন্তু রোটর ঘুরবে না, ফলে আমরা কিন্তু জেনারেটরটাকে ঘোরাতে পারবো না আর কি। তো যাই হোক, তো এটা আমরা প্রাইম মুভার হিসেবে ব্যবহার করছি। এখন এটা প্রাইম মুভার হিসেবে ভালো না খারাপ সেটা আমি অলরেডি ডিসকাস করেছি, আমাদের বেসিক একটা ইন্ট্রোডাকশন ভিডিও আছে সেখানে। তো আমাদের এবার আছে জেনারেটর পার্ট। এটা হচ্ছে 3 ফেজ সিনক্রোনাস জেনারেটর পার্ট। এটার আবার দুটো অংশ, একটা হচ্ছে আর্মেচার, একটা হচ্ছে ফিল্ড। ফিল্ডটাকে বেসিক্যালি আমাদের প্রাইম মুভারটা ঘোরাচ্ছে। তো ফিল্ডে আমাদের একটা ডিসি সাপ্লাই দিতে হবে, রাইট? তো আমরা ভিওসি ভার্সেস আইএফ এই কার্ভটা যদি প্লট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এইখানে একটা ভ্যারিয়েবল ডিসি সাপ্লাই দিতে হবে, রাইট? মানে আমার ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করতে হবে। তো আমি কি করব, আমাদের যে সিনক্রোনাস জেনারেটরের আর্মেচার আছে, তার হচ্ছে সেটাকে ওয়াই কানেক্ট করে নেব। তার 4, 5 এবং 6 নম্বর টার্মিনালকে আমি শর্ট সার্কিট করব, এবং আমি করব কি ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করব এই দুই টার্মিনালের অ্যাক্রসে, অথবা এই দুই যে কোনো দুটো টার্মিনালের অ্যাক্রসে লাইন টু লাইন যে ভোল্টেজ, সেটা আমরা মাল্টিমিটার দিয়ে বা ভোল্টমিটার দিয়ে আমরা মেজার করব আর কি। এবং ফিল্ড কারেন্টটাকে ভ্যারি করতে থাকবো প্রতিটা কেসে। আচ্ছা, ভালো কথা। তো আমি ফিল্ড কারেন্টটা ভ্যারি করব কত থেকে, ফিল্ড কারেন্টটা 0 থেকে ভ্যারি করা শুরু করব। 0, তারপর এই নব, আমরা নবটাকে ঘোরাবো, নবটাকে যে রেকটিফায়ার আছে, রেকটিফায়ার ইউনিট, ওইটা নব ঘোরালে আমাদের ডিসি ফিল্ড কারেন্টটা ভ্যারি হবে আর কি। এই ফিল্ড কারেন্টটা দেখার জন্য এখানে অবশ্যই আমার একটা অ্যামিটার লাগবে। তো আমরা ফিল্ড কারেন্টটা 0 থেকে 10, 20, 30, 40, 50 এরকম করে 10 মিলি অ্যাম্পিয়ার ইন্টারভালে আমরা ওপেন সার্কিট ভোল্টেজের রিডিং গুলো নিতে থাকবো আর কি। তো আমরা এরকম করতে করতে ম্যাক্সিমাম 170 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ফিল্ড কারেন্ট দিতে পারবো, এরপর দিতে পারবো না। কারণ হচ্ছে আমাদের যে ফিল্ডটা আছে, এর ম্যাক্সিমাম রেটেড কারেন্টই হচ্ছে 170 মিলি অ্যাম্পিয়ার। এর বেশি দিলে এটা পুড়ে যেতে পারে আর কি। তো সেফটি পারপাসে আমরা 170 মিলি অ্যাম্পিয়ারের বেশি আর যাবো না, এবং প্রতিটা কেসে আমরা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ গুলো নিয়ে ফেলবো। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমরা শর্ট সার্কিট কারেন্ট নেব, রাইট? তো শর্ট সার্কিট কারেন্ট নিতে হবে কি একদম এক্স্যাক্টলি সেম ফিল্ড কারেন্টের। ফলে আমি আবার প্রথমে ফিল্ড কারেন্টটাকে 0 মিলি অ্যাম্পিয়ার করব, তারপর এই তিনটা টার্মিনালে কিন্তু আমাকে আবার শর্ট করে দিতে হবে। এবং যেহেতু শর্ট সার্কিট কারেন্ট নেব, এর মাঝখানে অবশ্যই আমাকে এরকম করে একটা অ্যামিটার বসায় নিতে হবে, এবং এই টার্মিনাল তিনটাকে এভাবে করে শর্ট করে দিতে হবে। এই হচ্ছে কথা। এই তিনটা টার্মিনালকে যদি শর্ট না করে দুটাকে করি, তাহলে কিন্তু সিস্টেম আনব্যালেন্সড হয়ে যাবে আমাদের জেনারেটরটা, রাইট? তো আমার এটাকে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে, যেহেতু আমি সিনক্রোনাস ইম্পিডেন্স বের করছি। আর আনব্যালেন্স হয়ে গেলে তো আমার আবার সেই নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স এগুলো চলে আসবে। তো এই জন্য আমার অবশ্যই এই তিনটা টার্মিনালকে এভাবে করে শর্ট করতে হবে, এবং এর মাঝখানে একটা অ্যামিটার বসাবো, যেটা কিনা আমার আর্মেচার কারেন্ট আইএ বা শর্ট সার্কিট কারেন্ট যেটা আইএসসি, এটা কিন্তু আমার হচ্ছে এখান থেকে আমরা এই রিডিং থেকে পাবো। তো ঠিক একই রকম ভাবে এটাকে আমি ভ্যারি করবো। এটাকে আমি 0 মিলি অ্যাম্পিয়ার আইএসসি কত হয় সেটা নিব, 10 মিলি অ্যাম্পিয়ার কত হয় নিব, এভাবে করে রিডিং নিতে থাকবো 170 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এবার আমি আসি যে আমরা এই যে ফিল্ড কারেন্টটা
আমরা পেলাম এবং ওপেন সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট পেলাম, এটাকে আমি যদি গ্রাফে প্লট করি তাহলে কেমন হবে? তা আমার এদিকে এক্স অ্যাক্সিসে আমি বসাচ্ছি ফিল্ড কারেন্ট, যেটা ইউনিটটা বসাচ্ছি মিলি অ্যাম্পিয়ারে, আর এই যে নীল কালিতে যেটা লিখেছে সেটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি, এটা আমি ওয়াই অ্যাক্সিসে বসাচ্ছি আর কি। তো এটা যদি আমি আস্তে আস্তে ফিল্ড কারেন্ট যদি বাড়াতে থাকি তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে, রাইট? কারণ আমি জানি যে যত বেশি আমি ফিল্ড কারেন্ট দেবো তত বেশি ফ্লাক্স তৈরি হবে, তত বেশি ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে। ফলে কিন্তু এভাবে বাড়াতে বাড়াতে এক পর্যায়ে দেখা যায় যে একটা নির্দিষ্ট ফিল্ড কারেন্টের পরে আমি আর যত বেশি ফিল্ড কারেন্ট দেই না কেন আমার ইনডিউসড ইএমএফ কিন্তু আর বাড়ে না, রাইট? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ম্যাগনেটিক স্যাচুরেশনের জন্য। বেসিক্যালি আমার কোরটা স্যাচুরেটেড হয়ে যায় আর কি, যে ফিল্ডটা আছে সেটা। আমরা জানি যে আমাদের এখানে একটা নির্দিষ্ট সংখ্যক ডাইপোল আছে, তো আমি প্রথমে অল্প একটু ফিল্ড কারেন্ট দিলে কিছু সংখ্যক ডাইপোলগুলো অ্যালাইন্ড হবে, আরো একটু দিলে আরো কিছু সংখ্যক হবে, এরকম হতে হতে একটা নির্দিষ্ট ফিল্ড কারেন্টে যে সবগুলো ডাইপোল অ্যালাইনমেন্ট একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি যত বেশি ফিল্ড কারেন্ট দেই না কেন আমার ডাইপোল অ্যালাইনমেন্ট তো আর তো এক্সট্রা ডাইপোল নেই, ফলে সবগুলোই তো নর্থ পোল সাউথ পোল বরাবর হয়ে গেছে। এগুলো আমরা 9-10 থেকে পড়তে পড়তে আসছি আর কি। ফলে কিছু দূর পরে আমার কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজটা একদম কনস্ট্যান্ট হয়ে যাবে আর কি, রাইট? তো এখন এবার আসে শর্ট সার্কিট কারেন্টের বেলায়, আইএসসির বেলায়। এটা যদি আমি ফিল্ড কারেন্টের অ্যাক্রসে প্লট করি তাহলে দেখা যাবে এটা একটা স্ট্রেট লাইন হবে এবং এটা স্যাচুরেটেড হবে না। ওপেন সার্কিট ভোল্টেজ স্যাচুরেটেড হলো কিন্তু শর্ট সার্কিট কারেন্ট স্যাচুরেটেড হবে না, কারণ হচ্ছে আর্মেচার রিঅ্যাকশন। আর্মেচার রিঅ্যাকশনের জন্য বেসিক্যালি আমাদের যে শর্ট সার্কিট কারেন্ট এটা স্যাচুরেটেড হয় না, এটা একদম স্ট্রেট লাইনই হয় আর কি। তো যাই হোক, এনিওয়ে, তো আমি এখানে দুইটা ভ্যালু বলি। মনে করলাম এটা হচ্ছে আমার হচ্ছে রেটেড ভোল্টেজ, কারণ আমরা জানি প্রত্যেকটা মেশিনের একটা রেটেড ভোল্টেজ আছে। তো ভোল্টেজ রেটিংটা গায়ে লেখা আছে, আর লাইন টু লাইন মেবি 415 ভোল্ট এরকম কিছু একটা। তো এই ভোল্টেজটা আমি মনে করলাম যে আমাদের রেটেড ভোল্টেজ, তাহলে এই বরাবর যে ভোল্টেজটা পেলাম সেটা হচ্ছে আমার ভি রেটেড, রাইট? তো এই ভি রেটেড এর জন্য অবশ্যই একটা আমি আইএফ রেটেড পাবো, কারণ একটা নির্দিষ্ট ফিল্ড কারেন্ট দিলে তখন আমি রেটেড ভোল্টেজটা পাবো। ওই ফিল্ড কারেন্টটাকে আমি বলছি যে আইএফ এট ভি রেটেড বা এফ ভি রেটেড লিখেছি। আচ্ছা, ভালো কথা। এখন আমার যে শর্ট সার্কিট কারেন্ট আইএসসি, আমার যে মেশিনটা, তার অবশ্যই একটা রেটেড কারেন্ট আছে যে এর চেয়ে বেশি কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করতে পারে না। তো সেই রেটেড কারেন্টটা মনে করলাম আমি, এইটা হচ্ছে সেই রেটেড কারেন্ট। তাহলে এই বরাবর আসলে এটা আমার কি আই রেটেড কারেন্ট। আর এই রেটেড কারেন্টটা নিশ্চয়ই একটা ফিল্ড কারেন্টে পাওয়া গেছে, রাইট? সেই ফিল্ড কারেন্টটাকে আমি বলছি আইএফ এট আই রেটেড। তাহলে ডোন্ট গেট কনফিউজড, এটা হচ্ছে আমার আইএফ এট ভি রেটেড, মানে যে ফিল্ড কারেন্ট দিলে রেটেড ভোল্টেজ পাওয়া যায় ওপেন সার্কিট টেস্টের বেলায় সেটা হচ্ছে আইএফ এট ভি রেটেড। আর যে ফিল্ড কারেন্ট দিলে রেটেড কারেন্ট পাওয়া যায় শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট যখন টেস্ট করি তখন সেটা হচ্ছে আমার আইএফ এট আই রেটেড, রাইট? তো এখন আমি যেই কারেন্টের বেলায় আমি হচ্ছে আইএফ এট আই রেটেড কারেন্টের বেলায় আমি যে আই রেটেড পেয়েছি, ওই বরাবর আমি যদি উপর দিকে উঠি তাহলে নিশ্চয়ই এটা আমার ভিওসি কার্ভকে একটা পয়েন্টে কাট করবে। ওই বরাবর আমি অবশ্যই একটা ভোল্টেজ পাবো। এই ভোল্টেজকে আমি নরমাল একটা নাম দিলাম ভিওসি। এখন এই কার্ভ থেকে আমি কিভাবে সিনক্রোনাস ইম্পিডেন্স বের করব সেটা হচ্ছে কথা। তাহলে আমরা সিনক্রোনাস ইম্পিডেন্স, যেটা কিনা আমাদের পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, সেটা সমান কি লিখতে পারে? ভিওসি ডিভাইডেড বাই আইএসসি। তবে কন্ডিশনটা হচ্ছে এই ভিওসি বাই আইএসসি অবশ্যই স্যাচুরেশনের আগে হইতে হবে। মানে আমাদের যে লিনিয়ার রিজিয়ন এখান থেকে এই পর্যন্ত এতটুকুর মধ্যে থাকতে হবে হচ্ছে ভিওসি বাই আইএসসি, এই হচ্ছে কথা। তো আমাদের ভিওসি, এটাকে আমরা বলছি, আমরা এইখানে যে ভোল্টেজটা সেটাকে ভিওসি ধরেছি। এবং ভিওসিটা কখন? যখন আইএফ এট আই রেটেড, মানে ভিওসি কখন পাই? যখন আমাদের রেটেড কারেন্ট ফ্লো হয় তখনকার যে ভোল্টেজ সেটাকে আমরা ভিওসি ধরলাম। তাহলে এই ভিওসিটা কখন পাবো? যখন আমাদের ফিল্ড কারেন্টটা হবে আই রেটেড, যে আইএফ ফিল্ড কারেন্টটা কি হবে? যখন আমরা রেটেড কারেন্ট পাবো, যে ফিল্ড কারেন্ট দিলে সেটা হচ্ছে আইএফ। তাহলে এই জন্য আমরা এখানে লিখছি ভিওসি এট আইএফ আই রেটেড, রাইট? ঠিক একইভাবে আইএসসি যেটা, সেটা আমাদের কি? আইএসসি সমান আই রেটেড, যে আমাদের যে শর্ট সার্কিট কারেন্ট সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি রেটেড কারেন্ট। এই রেটেড কারেন্টটাই হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট, কারণ এই বরাবর তো আমার আইএসসি কারেন্ট, এই আইএসসি কারেন্টে এইখানে যে কারেন্টটা পেলাম আমরা কাট করার পরে, এটা তো আমাদের বেসিক্যালি শর্ট সার্কিট কারেন্ট, এবং এটাকে আমরা আই রেটেড কারেন্ট, এটা আমাদের সেহেতু আমরা এখানে আইএসসির জায়গায় আই রেটেড লিখতে পারি। এখন এই আই রেটেডটা আমরা কখন পাই? যখন যে ফিল্ড কারেন্টে আমরা আই রেটেডটা পাই সেটার নাম হচ্ছে আইএফ এট আই রেটেড। সেজন্য আমি এটা বোঝানোর জন্য লিখেছি আই রেটেড
at IF at I rated এই হলো কথা। তো এটা না লিখলেও কোনো সমস্যা নেই, শুধু VOC বাই I rated লিখলেও আদৌ কোনো অসুবিধা নেই, কিন্তু বোঝানোর সুবিধার জন্য এটা লেখা আর কি, এই হচ্ছে কথা। তো এই VOC ভোল্টেজ এবং I rated ভোল্টেজ দুটোই পাওয়া যায় একটা ফিল্ড কারেন্ট দিলে, সেই ফিল্ড কারেন্টটা হচ্ছে IF I rated, এই হলো কথা। তো এখন আমি যদি আমাদের Z1 যেটা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, এটাকে যদি আমি PU তে নিতে চাই, তাহলে আমি কি জানি যে ZPU সমান কি Z actual divided by Z base, Z actual divided by Z base, Z base সমান কি V base divided by I base, এই হচ্ছে কথা। তাহলে দেখেন V base সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা ধরলাম যে আমাদের এই যে রেটেড ভোল্টেজটা সিনক্রোনাস জেনারেটরে, সেটাকে আমরা বেস ধরলাম কথার কথা। তাহলে আমরা লিখতে পারি কি V rated। এখন এই V rated-টা কখন পাওয়া যায়, যখন IF at V rated, সেটা বোঝানোর জন্য আমি এখানে IF at V rated লিখেছি, এটা না লিখলেও কোনো আদৌ সমস্যা নেই। তো মেইন কথা হচ্ছে আমি V base কোনটা ধরলাম, V rated ভোল্টেজ, কখন কোন ফিল্ড কারেন্টে পাওয়া যায়, IF at V rated। আচ্ছা, ডিভাইডেড বাই I base, I base-টা আমি কি ধরবো, I base-টা আমি রেটেড কারেন্ট ধরবো, রাইট। তো I rated-টাকে আমি বেস ধরলাম আর কি, I base। তাহলে I rated কারেন্ট কখন পাওয়া যায়, IF I rated। তাহলে এই জন্য আমি I rated লিখেছি, IF I rated বোঝানোর জন্য লিখেছি, এই হলো কথা। তাহলে আমাদের Z1 এটাকে যদি আমরা PU তে নিই, তাহলে কি এটা আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আর এটা হচ্ছে আমাদের বেস ভ্যালু, রাইট। অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু করলে I rated কিন্তু কাটা চলে যাবে, এইটা আর এই যে এটা কিন্তু কাটা চলে যাবে, রাইট। কাটা চলে গেলে এখানে কি থাকে, VOC ডিভাইডেড বাই V rated। তবে VOC এটা কখন পাওয়া যায়, যখন IF টা I rated হয়, তখন IF I rated। আর V rated এটা কখন পাওয়া যায়, যখন আমাদের যে ফিল্ড কারেন্ট, সেটা কিন্তু যে ফিল্ড কারেন্টটা দিলে রেটেড ভোল্টেজ পাওয়া যায়, সেই ফিল্ড কারেন্টটা কিন্তু V rated পাওয়া যায়, এটা হচ্ছে কথা। দ্যাট মিন্স আমাদের VOC ডিভাইডেড বাই V rated মানে এই যে এখান থেকে এতটুকু ভোল্টেজ, যেটা কিনা আমার V rated ডিভাইডেড বাই এতটুকু, এই হলো কথা। তো আমাদের কিন্তু এখানে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে বেসিক্যালি। সমকোণী ত্রিভুজের আমি ইচ্ছা করলে নাম দিতে পারি, কথার কথা এইটাকে আমি বললাম A, এটাকে বললাম O, এই টার্মিনালটাকে আমি বললাম B। তাহলে A O B এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এবং আমি আরেকটা ত্রিভুজ এখানে আমি এটার নাম দিলাম C এবং এটার নাম দিলাম কথার কথা D। তাহলে OCD এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ হবে, দুটোই কিন্তু সমকোণী ত্রিভুজ। এবং এই দুটো অবশ্যই সদৃশ কোণী আর কি, ত্রিভুজ দুটো সদৃশ হবে। কেন, কারণ দুইজনেরই হচ্ছে আমাদের যেটা অতিভুজ সেটা হচ্ছে কমন, এবং দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। ফলে এই দুইটা ত্রিভুজ কিন্তু নিঃসন্দেহে সদৃশ ত্রিভুজ হবে। এবং সদৃশ ত্রিভুজের কনসেপ্ট থেকে আমরা জানি যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর রেশিও সমান হয়, কথার কথা এর লম্ব ডিভাইডেড বাই এর লম্ব সমান এর ভূমি, এটা কিন্তু সদৃশ ত্রিভুজের কনসেপ্ট আমরা 9 10 হায়ার ম্যাথমেটিক্সে পড়েছি। তো দেখেন এইখানে লাস্টে কি আসলো, VOC ডিভাইডেড বাই V rated। VOC কোনটা, এটা হচ্ছে VOC, আর V rated কোনটা, এটা হচ্ছে V rated। তাহলে এখানে আমরা বলতে পারি যে V rated সেটা তো অবশ্যই এই যে এই এতটুকু এই বাহুটা, আর VOC অবশ্যই এটা। তাহলে এটা বাই এটাকে সদৃশ ত্রিভুজের কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি। আর এটার জায়গায় এটা এই দুটো বাহু অবশ্যই ভূমি, তাহলে এইখানে লম্ব, আর এই দুটো বাহুকে আমরা ভূমি রেশিও আকারে লিখতে পারি। তাহলে এই যে এটা ডিভাইডেড বাই এটা সমান আমরা লিখতে পারি এটা ডিভাইডেড বাই এটা, রাইট। কারণ এটা হচ্ছে আমার বড় যে মানে বাইরের যে ত্রিভুজটা সেটা লম্ব ডিভাইডেড বাই ভিতরেরটার লম্ব ইকুয়াল আমি লিখতে পারি বাইরেরটার ভূমি ডিভাইডেড বাই ভিতরেরটার ভূমি। আর বাইরেরটার ভূমি কি, IF at V rated, আর এটা কি IF at I rated। ফলে VOC এর উপরের আমাদের রেশিওটা ছিল VOC ডিভাইডেড বাই V rated, সেই জায়গায় আমি যেহেতু এটা আগে আছে ওদের IF I rated ডিভাইডেড বাই IF V rated এটা আমি লিখতে পারি, রাইট। ফলে আমাদের দেখা যাচ্ছে এত কিছু যদি আমরা না করতে চাই, তাহলে এমনিতেই মানে এই ডেরিভেশন থেকে আমরা বুঝতে পারি যে আমি যদি রেটেড কারেন্টে ফিল্ড কারেন্ট কত সেটা তো আমি অবশ্যই এখানে দেখব, যেমন রেটেড কারেন্ট কত আমরা তো জানি মেশিনের রেটেড কারেন্ট, ওই রেটেড কারেন্টটা কোন ফিল্ড কারেন্টে পেয়েছি সেটা অবশ্যই আমাদের জানা থাকবে, কারণ এদিকে আমার ফিল্ড কারেন্ট আছে। আর আমরা মেশিনের রেটেড ভোল্টেজটাও জানি, রেটেড ভোল্টেজটা কোন ফিল্ড কারেন্টে পেয়েছি সেটাও জানি। দুটো ফিল্ড কারেন্টের রেশিও করলে আমার Z1 বের হয়ে যাবে অ্যাকর্ডিং টু দিস ডেরিভেশন। এই হচ্ছে কথা। তবে এটা কিন্তু PU, এই হলো ব্যাপার। এটাকে যদি অ্যাকচুয়ালি নিতে হয় তাহলে কিন্তু আবার Z অ্যাকচুয়াল দিয়ে এটাকে গুণ দিতে হবে, এই হলো ঘটনা। তো মোটামুটি এটাই ছিল এক্সপেরিমেন্ট 4। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।